আমার জানিস তোকে কিছু বলার আছে, তবে রবিবার পিকনিক হবে, সেই দিনই বলবো। তুমি মাঝে মাঝে কোথায় চলে যাও কাকা? এটা নিয়ে আমার জানার খুব ইচ্ছা। সেই দিন আমি সব বলবো। তোর সামনে পরীক্ষা, বৌদি তোকে আসতে দেবে পিকনিকে? কাকা, তুমি শুধু আমাকে একবার ডেকো, আমি যাব। তুমি না এলে কিন্তু মা আমাকে যেতে দেবে না। রবিবার দিনই তাহলে হবে, তোকে আমি ঠিক সময় ডেকে নেব। কাকা, তুমি কোথায় গেলে কাকা? তোমার কথা ভীষণ মনে পড়ছে। সেই ছোটবেলা থেকে তুমি আমার সব থেকে কাছের বন্ধু। হঠাৎ করে কোথায় চলে গেলে কাকা? কি রে বাবা, এখানে মন খারাপ করে বসে থাকলে হবে? তোর কাকাকে তো তুই চিনিস, মাঝে মাঝে এখানে ওখানে চলে যায়, আবার ঠিক চলে আসে। চলে আসবে রে, চলে আসবে। কোথাও গেলে কাকা আমায় বলে যেত, কিন্তু এবারে তো বলে যায়নি। আর তাছাড়া দুদিনের মধ্যেই ঠিক চলে আসতো, কিন্তু এবারে কাকা এখনো আসেনি। চিন্তা করিস না, ঠিক চলে আসবে। চল চল, গিয়ে কিছু খেয়ে নিবি। তুমি যাও, আমি আসছি মা। আমার এখন একটুও ভালো লাগছে না। কাকা, তুমি যে কোথায় গেলে? অজয়, এই অজয়, অজয়। ওপাশ থেকে অজয়ের মা অজয়কে ডেকে চলেছে, তাই অজয় খেতে চলে যায়। এমন সময় জানলার পাশে অজয়ের কাকার মুখ দেখা যায়। মনে হচ্ছিল অজয়ের কাকা ঘরের ভেতরে অজয়কে যেন খুঁজছে। এরপরে রাত্রে সবাই শুয়েছিল, হঠাৎ জানলার বাইরে আবারও কাকা উকি ঝুঁকি দেয়। অজয়, এই অজয়, অজয়, অজয়। এই ফিস ফিস আওয়াজ শুনে অজয় হঠাৎ করে বিছানার উপর উঠে বসে। এই অজয়, অজয়। আরে, এটা কাকার গলা না? কাকা আমাকে ডাকছে, আমাকে এক্ষুনি যেতে হবে। অজয় আর কোনো কিছু না ভেবেই ঘর থেকে বেরিয়ে পড়ে। অজয়, এই অজয়। কাকা, তুমি কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। সে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে চলেছে, শুধু সেই ডাক অনুসরণ করে। অজয়, এই অজয়। অজয় তারপর সেই ডাক অনুসরণ করে শ্মশানে পৌঁছে যায়। তুমি কোথায় কাকা? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আরে, আমি এখানে কি করে এলাম? কাকা, কোথায় গেলে কাকা? কাকা। হঠাৎ করে অজয়ের কাঁধে একটা হাত পড়ে। অজয় চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখে তার কাকা দাঁড়িয়ে আছে। তুমি আমাকে ডেকে এখানে আনলে, আর এখন আমাকে ভয় দেখাচ্ছ? এটা কি ঠিক হচ্ছে? আমি তোকে ভয় দেখাতে যাব কেন? আমি তো এখনই গ্রামে আসলাম, আর তোকে দেখলাম তুই হেঁটে হেঁটে এদিকে আসছিস। কতবার তোকে ডেকেছি, কিন্তু তুই তো কোনো সাড়া শব্দ কিচ্ছু করিসনি। কোথায় গিয়েছিলে কাকা? বাড়ি চল, বাড়িতে গিয়ে সব বলছি। আর বড্ড খিদেও পেয়েছে রে, চল বাড়ি চল। এবারে তুমি ঠিক করনি কাকা। প্রতিবার আমাকে একবার হলেও জানিয়ে যাও, এবার আমাকে না জানিয়ে চলে গেছিলে। জানো, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তোকে আজকে আমি এমন কিছু ঘটনা বলবো যেটা আজ পর্যন্ত কেউ জানে না। আমি একটু তন্ত্র মন্ত্র শিখছি,
আর সেই সব শেখার কাজেই আমাকে তারাপীঠের শ্মশানে যেতে হয়। আমি সেইখানেই হঠাৎ গিয়েছিলাম, আমার গুরুদেব আমায় ডেকেছিল। আমি জানতাম তুমি একটু ভবঘুরে, কিন্তু এটা জানতাম না যে তোমার ওই সব দিকেও এত ইচ্ছা। বরাবরই আমার ভূত প্রেত এইসব নিয়ে বেশি আগ্রহ। একবার পাশের গ্রামে আমার এক বন্ধুকে নিশি ডেকেছিল। সেই নিশির ডাকে আমার বন্ধুর ক্ষতি হয়েছিল, সে গল্প নয় পরে একদিন বলবো। সেই থেকে আমার এই সব দিকে আরো বেশি আগ্রহ, আর আমি এটা নিয়ে পড়াশোনা তন্ত্রমন্ত্র চর্চা করতে থাকি। এই চর্চা করতে করতেই তারাপীঠের এক মহান সাধুর সাথে আমার যোগাযোগ হয়। সাধুর সাথে থাকাকালীন অনেক অলৌকিক কার্যকলাপ দেখেছি, অনেক অলৌকিক ক্ষমতার অধিকারও হয়েছি। আসলে আমি কাউকে জানাইনি এই সব ব্যাপারে, কারণ বৌদি জানলে বারণ করবে। বৌদির কথা তো আমাকে মানতেই হবে, তাই আর কি। তুই কিন্তু কাউকে বলিস না। তবে কি জানিস তো আমার গুরুদেব আমাকে কি বলেছে? তোদের গ্রামের ভীষণ বিপদ, খুব বড় সড় বিপদ ঘটবে তোদের গ্রামে। তবে ভয় পাবি না, আমি যা যা শিখিয়েছি এই সব তোর এখন কাজে লাগবে। আর এই নে, এই মন্ত্রসিদ্ধ রুদ্রাক্ষের মালা, এটি সব সময় ধারণ করে থাকবি। তারপরে আমি আমাদের গ্রামে ফিরে আসি। তুমি এগুলো বিশ্বাস করো কাকা? যতক্ষণ চোখের সামনে কিচ্ছু হয়নি বিশ্বাস করিনি। চোখের সামনে যখন অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড দেখেছি, তারপরে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। এবার তুমি এসে গেছো, এবার আমাদের পিকনিকটা হবেই। আমার বড্ড ঘুম পাচ্ছে কাকা, ঘুমিয়ে পড়ি। দাঁড়া, তুই আগে এটা বলতো, তুই একা একা ওইদিকে কি করতে রাত্রেবেলায় যাচ্ছিলিস? তুমি কিন্তু আবার আমাকে ভয় দেখাচ্ছ, তুমি তো ডেকেছিলে আমাকে। না, আমি সত্যি বলছি, আমি ডাকিনি। তুই তাহলে অন্য কারোর ডাক শুনেই ঘর থেকে বেরিয়ে গেছিলিস। এইবার বুঝতে পেরেছি, গুরুদেব মনে হয় এই বিপদের কথাই বলছিল। কিছু বলছো কাকা? না না, আমি কিছু বলছি না, শুয়ে পড়, আমারও ঘুম পাচ্ছে। অজয়, এই অজয়, তোর কাকা আবার সকালবেলা কোথায় গেল রে? এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। মা, কাকা তো রমেন দাদুর বাড়ি গেছে। রমেন দাদুর শরীরটা নাকি খুব খারাপ। ও আচ্ছা, আমি ভাবলাম আবার তোর কাকা বুঝি কোথাও চলে গেছে। কি গো কাকা, দাদু কেমন আছে? জ্যাঠাবাবু মারা গেছেন, জ্যাঠাবাবুকে শ্মশানে নিয়ে যেতে হবে। বৌদি, আমার আসতে দেরি হবে, তুমি চিন্তা করবে না। অজয়ের কাকার আওয়াজ শুনে অজয়ের মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, তুমি ওই করে বেড়াও, এবার একটা বিয়ে টিয়ে করে সংসারী হও তো। আমি তোমার জন্য মেয়ে দেখেছি, এবার কিন্তু আমি তোমার বিয়ে দিয়েই ছাড়বো। বৌদি, তুমি তো জানো তোমার কথা আমি ফেলতে পারবো না, তাই তুমি যা বলছো সেটা পরে হবে। এখন আপাতত শ্মশানে যাব। আরে কাঠ কাটতে হবে তো, অনেক বেলা হয়ে গেল শ্মশানে আসতে আসতে। চল কিছু কাঠ কেটে আনি। আর হ্যাঁ, কেউ মরাটাকে ছুঁয়ে বসে থাক, কোথাও যেন আবার চলে যাস না। অজয়ের কাকা ও বাকিরা কাঠ কাটতে চলে যায়। এইদিকে রমেন দাদুর ছেলে অনিল মরা ছুঁয়ে বসে থাকে। আমার যে বাথরুম পাচ্ছে, আমাকে যেতে হবে ওই পাশে। ওই দিকে কেউ নেই, যাই একটু। অনিল যেই বাথরুম করার জন্য গাছের আড়ালে যায়, অমনি পাশের এক গাছ থেকে নেমে আসে একটা ছায়া। আস্তে আস্তে সেই ছায়া রমেন দাদুর শরীরে প্রবেশ করে।
কিছুক্ষণ পর সবাই কাঠ জোগাড় করে চিতা সাজিয়ে দেয়। এই সবাই মিলে চল, জেঠুকে ধরে নিয়ে আসি চল। তারা সবাই তার দিকে এগিয়ে যায়। হঠাৎ সবাই চমকে ওঠে। এ কি সর্বনাশ! তারা দেখে রমেন দাদু যেখানে শুয়েছিল সেই চাদরের তলায় কিছুই নেই, মানে দাদুর মৃতদেহ উধাও। এ কি সর্বনাশ! বাবা কোথায় গেল? আরে এরকম আবার হয় নাকি? মৃতদেহ উধাও! আমার একটু বাথরুম পেতে আমি ওই গাছের আড়ালে গিয়েছিলাম, এসে তো মরা ছুঁয়েই বসেছিলাম, আমি তো খেয়ালই করিনি। এবারে কি হবে দাদা? এই তোরা চারিদিকটা ভালো করে দেখ তো একটু, শেয়াল কুকুরে কি টেনে নিয়ে যেতে পারে? অজয়ের কাকার কথাই সকলেই চারিদিকে দেখতে থাকে, কিন্তু কোথাও কাউকে দেখতে পাওয়া যায় না। এরকম তো কখনোই হয়নি। তবে তবে এবার কি হবে দাদা? আমি ঠিক জানি না কি হচ্ছে এসব। আমার মনে হয় আমাদের গ্রামের বড়দের সাথে কথা বলা উচিত। চল আমরা ফিরে যাই। সঙ্গে সঙ্গে সেখান থেকে সবাই ফিরে আসে গ্রামে। ততক্ষণে গ্রামেও জানাজানি হয়ে গেছে এই ব্যাপারটা। তারপর তারা বটতলার পাশে এসে সবাই জড়ো হয়। মৃতদেহ চুরি হওয়াটা কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের এই গ্রামে কোনো বিপদ ঘনিয়ে আসছে। হ্যাঁ, তবে এর আজ আমি অনেক দিন আগেই পেয়েছি। যেদিন আমি গ্রামে এসেছিলাম সেই দিন নাকি অজয় আমার ডাকে ঘর থেকে বেরিয়ে শ্মশান ঘাটের দিকে যাচ্ছিল। আমি ঠিক মুহূর্তে এসে পড়েছিলাম বলে, নয়তো অজয়ের সেই দিন খুব বড় বিপদ হতে পারত। কি বলছিস ভাই? এ তো বড় সাংঘাতিক ব্যাপার। তাছাড়াও আমি আমাদের গ্রামে যে একটা বড় বিপদ হতে চলেছে সেটা আমি জানতে পেরেছিলাম আমার গুরুদেবের কাছ থেকে, কিন্তু ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। তবে আমি একটা কথা বলছি, রাতের বেলায় কারো ডাকে কেউ ঘর থেকে বেরোবে না। যত বড়ই বিপদ হোক না কেন, একদম কেউ ঘর থেকে বেরোবে না। হে, এ কি বড় বিপদ হলো আমাদের গ্রামে। কত করে আমি তোর কাকাকে বললাম এত রাতে ওখানে না যেতে, কিন্তু কিন্তু আমার কোনো কথা শুনলো না ছেলেটা। আরে বেশি চিন্তা করতে হবে না, ও আমাদের সব কিছু সামলে নিতে পারবে। ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ও আমার বড় ছেলের মতো। ওর যদি কোনো বিপদ হয় আমার কি হবে? তুমি জানো না মা, কাকা বড় সাধুর কাছ থেকে তন্ত্রের জ্ঞান নিয়েছে। তুমি চিন্তা করো না, কাকার কিচ্ছু হবে না। এই বলে অজয় জানলার ধারে বসে থাকে। অজয়ের চিন্তা হতে থাকে তার কাকার জন্যে। কাকা, তুমি কি এখন বাড়িতে ঢুকবে? দরজাটা খুলে দেব? না, তুই একটু বাইরে আয়, তোর সাহায্য লাগবে আমার, তাড়াতাড়ি বেরিয়ে আয়। অজয় চুপি চুপি ঘরের বাইরে বেরিয়ে আসে। কাকা, তুমি কোথায় গেলে কাকা? আমাকে অনুসরণ করে আয়। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ কাকা? ও কাকা! চলতে চলতে কিছুক্ষণ পর অজয় সেই শ্মশানের কাছে চলে আসে, আর হঠাৎ তার কাকা কোথাও উধাও হয়ে যায়। সে একটু ভয় পায়। এ কি, আমি আবার শ্মশানে চলে এলাম? কাকা আমাকে বারবার বারণ করেছিল ঘর থেকে একা না বেরোতে। আমি ঘর থেকে বেরিয়ে কোনো ভুল করলাম না তো? না, বাড়ি ফিরে যাই। এই বলে অজয় যে না পেছনে ফেরে, হঠাৎ সে দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে রমেন দাদু। অজয় প্রচন্ড ভয় পেয়ে বলে, এ কি দাদু? এটা কি করে সম্ভব? সম্ভব,
সবই সম্ভব, তবে আমার তো রক্তের দরকার, তবেই আমি শক্তিশালী হতে পারবো। অজয় বুঝতে পারে এটা রমেন দাদু না। সে আর কিছু না ভেবে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। দৌড়তে দৌড়তে তার ধাক্কা লাগে তার কাকার সাথে। কিরে, তুই কোথা থেকে দৌড়ে আসছিস? আর তুই ঘর থেকে বেরিয়েছিস কেন? তুমি তো গেছিলে আমাকে ডাকতে। আমি ডেকেছি? হ্যাঁ, আমি জানি ওটা তুমি ছিলে না। সে তোমার ছদ্মবেশ নিয়ে আমাকে বাড়িতে ডাক দেয়। আমি তার পিছন নিতে নিতে শ্মশানে এসে পৌঁছাই। হঠাৎ সে আমার সামনে থেকে উধাও হয়ে যায়। আমি তখন বুঝতে পারি যে আমার সাথে কি হচ্ছে। আমি যেই না সেখান থেকে ফিরতে চাই, হঠাৎ আমার সামনে রমেন দাদু এসে উপস্থিত হয়। সে আমাকে মারতে চেয়েছিল। আমি কোনো মতো সেখান থেকে পালিয়ে আসি। সে মনে হয় এখনো আমার পিছন নিয়েছে। এমন সময় রমেন দাদু তাদের সামনে এসে প্রস্ফুটিত হয়। চেয়েছিলাম একজন, আর পেলাম দুইজন। শয়তান, তোকে আমি শেষ করে ফেলবো। আমাকে তুই মারতে পারবি না, তোর তা ক্ষমতাই নেই। তবে রে, এই বলে অজয়ের কাকা তার ঝোলা থেকে একটা কালো রঙের বিড়ালের বাচ্চা বের করে। ছোট্ট বিড়ালের বাচ্চাকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে সেই রমেন দাদু। না 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 না, ছাড়বি না, ওকে ছাড়বি না। ঠিক আছে, তবে তুই তোর আসল রূপে আয়। আসছি আসছি আসছি। এই বলে রমেন দাদুর শরীর থেকে বেরিয়ে পড়ে ছায়ামূর্তি, আর তার শরীর মাটিতে লুটিয়ে পড়ে। তবে সেই ছায়ামূর্তিটি ছিল ভয়ঙ্কর। আমার ওর রক্ত লাগবে, ওর রক্ত পেলেই তবে আমার শান্তি। তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই বলে সেই ছায়ামূর্তিটি অজয় কাকুকে শূন্যে তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে এবং আস্তে আস্তে এগিয়ে আসে অজয়ের দিকে। তৎক্ষণাৎ অজয়ের পাশে বসে থাকা বিড়ালটা লাফিয়ে ওই ছায়ার উপরে পড়ে, আর ছায়াটা চিৎকার করতে থাকে, এই নে শয়তান, এইবার তুই শেষ। ছাড়বো না, কাউকে ছাড়বো না, ছাড়বো না কাউকে। আর কিছুক্ষণ পর সে উধাও হয়ে যায়, আর তার চিৎকার গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। তোর আর ভয় নেই, আর আমাদের গ্রামেরও কারুর ভয় নেই। আচ্ছা কাকু, ওর আমার রক্ত লাগবে কেন? আমি আবার কি করেছি? না, তুই কিচ্ছু করিসনি। তবে তোর জন্ম হয়েছিল পূর্ণিমার রাত্রে চন্দ্রগ্রহণের সময়, আর তোর রক্ত যে কোনো অপশক্তি যদি তার তন্ত্রমন্ত্র সিদ্ধ করতে ব্যবহার করে, তাহলে সে এমন শক্তিশালী হয়ে যাবে যে তার কাছে পৃথিবীর সমস্ত অপশক্তি বন্দী হয়ে থাকবে। তাই আর কি। তুমিও তো এখন তন্ত্রমন্ত্র জানো। তুমি আবার কখনো আমার রক্ত নিয়ে কিছু করবে না তো? চল বাড়ি চল। আর একটা কথা শোন, আমি বৌদিকে আমার মা মনে করি, আর তুই আমার ভাইয়ের মতো, বুঝলি তো? এরপরে অজয় আর তার কাকু হাঁটতে থাকে। কিছুক্ষণ পর তারা গ্রামের ভেতরে প্রবেশ করে, আর লক্ষ্য করে গ্রামের সেই বটতলায় অনেকেই দাঁড়িয়ে আছে। তারাও সেখানে গিয়ে দাঁড়ায়। কিরে, তোরা কোথায় গিয়েছিলি? অজয়ের কাকা তাকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। তাহলে কি এখন সব শান্ত হয়েছে, নাকি সে আবারও আসবে? আমার মনে হয় সে চলে গেছে, আর মনে হয় ফিরবে না। যাও, যে যার ঘরে ফিরে যাও। এই বলে সবাই যে যার ঘরে ফিরে গেল। আচ্ছা, সেই ছায়াটা কোথা থেকে এসেছিল? আমি নিজেও জানি না সে কোথা থেকে এসেছিল,
কিন্তু তবে সে প্রচন্ড শক্তিশালী ছিল, আর সে যদি আবার ফিরে আসে তবে তাকে আটকানো আমার পক্ষেও সম্ভব হবে না, কারণ আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা করে ফেলেছি। তুমি বললে আমি পূর্ণিমার রাতে জন্ম নিয়েছি, তাই আমার রক্ত নিয়ে সে আরো শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু আমার মতো তো আরো অনেকে আছে যারা পূর্ণিমার রাতে জন্ম নিয়েছে, তবে তাদের ধরছে না কেন? আমার পিছনেই কেন পড়ে রয়েছে? এই কথাটা আমারও মাথায় এসেছে, কিছুই যেন বুঝতে পারছি না। যাকগে, তোমার কি মনে হয় সে কি আবার ফিরে আসবে? বলা যায় না, হয়তো আবার আসতেও পারে। তবে এইবার যদি আসে তবে সবার প্রথমে আমাকেই মারবে। তার কারণেই তো তোর জন্য এই তাবিজটা এনেছি, ঝটপট এটা হাতে পড়ে নে। তারপরে অজয় সে তাবিজটি হাতে পড়ে নেয়। এবার ঘুমিয়ে পড়, অত ভাবিস না, আমি তো আছি তোর সাথে, ঘুমিয়ে পড়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর সেই ছায়ারও আর দেখা পাওয়া যায়নি। একদিন অজয় আর তার কাকা আর গ্রামের এক ছেলে মধু তিনজনে মিলে সেই শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি আসছিল। অন্ধকারে চারিদিক ঠিক বোঝা যাচ্ছিল না। তারা কথা বলতে বলতে বাড়িতে আসছিল। ঠিক তারা যখন সেই শ্মশানের কাছে এসে পৌঁছয়, তখন অজয়ের কাকা হঠাৎ লক্ষ্য করে মধুর আচরণ একটু অস্বাভাবিক। সে কেমন যেন হঠাৎ করে চুপ হয়ে গেল, আর তার মুখে চোখে কেমন যেন রাগী রাগী ভাব। আর সে অজয়ের দিকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মধু আচমকা অজয়কে চিৎকার করে বলল, সেই দিন তো বেঁচে গেছিস, তবে আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? অজয় চমকে ওঠে। সে কিছুই যেন বুঝতে পারছে না। এরপরে মধু আবারও বলে ওঠে, আমার রক্ত চাই, তোর রক্ত পেলেই আমার শান্তি। এই সব কিছু অজয়ের কাকা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপরে হঠাৎ সে দেখে পুকুরের জল থেকে সেই ছায়া বেরিয়ে আসে। অজয় ও তার কাকা সেই ছায়াকে দেখে চমকে যায়। এই তো সেই ছায়া যাকে সেই দিন আমি নষ্ট করে দিয়েছিলাম। আমাকে কেউ নষ্ট করতে পারবে না। তুই শুধু সেই দিন মৃত শরীর থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছিলি। আমি কোনো শরীর ছাড়া একেবারে অকেজো, তাই সেই দিন তোরা বেঁচে গিয়েছিলি। তারপরেও অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই তাবিজের জন্য পারিনি। তবে আজ আর সেটা হবে না, কারণ আমার হয়ে কাজ করবে মধু। এরপরে সে অজয়ের দিকে তাকিয়ে বলে, আমার তো রক্ত চাই, রক্ত। এই কথা শুনে মধু আরো উত্তেজিত হয়ে ওঠে, আর সে অজয়ের দিকে এগিয়ে যেতে থাকে। তবে তাকে অজয়ের কাকা বাধা দেয়। সে মধুকে জোর করে আটকে রাখার চেষ্টা করে এবং চিৎকার করে বলে, মধু, মধু, এটা তুই নস, তুই ওদের দ্বারা প্রভাবিত হচ্ছিস। জিনেদের শক্তি মধুর উপর এতটাই দখল নেয় যে সে নিজের দুই হাত তুলে অজয়ের দিকে এগোতে থাকে। তুই এখানে থাকলে আমরা সবাই মরব, তোর জীবন নিতেই হবে। অজয় দেখে তার কাকা মধুকে কিছুতেই আটকিয়ে রাখতে পারছে না। সে এই পরিস্থিতি দেখে পাশ থেকে এক লাঠি উঠিয়ে সজোরে মধুর মাথায় আঘাত করে, আর সঙ্গে সঙ্গে মধু মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু মধুর মুখ থেকে তখনও অদ্ভুত ফিসফিসানি শোনা যায়, রক্ত, রক্ত চাই। তারপরে অজয়ের কাকা মধুকে পিঠে নিয়ে কোনো মতো গ্রামে ফিরে আসে এবং সেই বটতলায় শুইয়ে দেয়। অজয়, তুই গিয়ে গ্রামের সবাইকে এখানে ডেকে নিয়ে আয়, আর সাথে একটা রশিও নিয়ে আসিস।
মধুর জ্ঞান আসার আগেই তাকে বেঁধে গোলাঘরে আটকে রাখতে হবে। যা যা যা, তুই তাড়াতাড়ি যা। এই বলে অজয় চলে যায়। কিছুক্ষণ পর গ্রামের কিছু লোক নিয়ে অজয় ফিরে আসে। মধু তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে দেখে গ্রামের লোকেরা বেশ ভয় পায়। কি ব্যাপার, মধু এমন অচেতন হয়ে পড়ে আছে কেন? অজয়ের কাকা তাদেরকে সব ঘটনা খুলে বলে। এসব শুনে তারাও প্রচন্ড ভয় পায়। তবে এখন কি হবে? এই সব ঘটনা আমার গুরুদেব আমাকে অনেক আগেই বলেছিলেন। আমার মনে হয় সে ছাড়া আর কেউ আমাদেরকে এই জিনের হাত থেকে রক্ষা করতে পারবে না। তাই আমি এক্ষুনি যাব তার কাছে এবং যে করে হোক তাকে এখানে নিয়ে আসব। আর এরই মধ্যে যদি মধুর জ্ঞান ফিরে আসে তখন কি হবে? তোমরা ওকে এক্ষুনি এই রশি দিয়ে শক্ত করে বেঁধে আমাদের গোলাঘরে বন্দি করে রাখো। আর আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা সবাই ওকে পাহারা দেবে। ঠিক আছে ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও এবং খুব তাড়াতাড়ি ফিরে এসো। কাকা, আমিও যাব তোমার সাথে। না, তুই বাড়ি যা, তোর খুব বিপদ। তুই আমার সাথে গেলে তোর বিপদ আরো বাড়তে পারে। তার চেয়ে ভালো তুই বাড়িতেই থাক, আমি ফিরে এসে তোকে ডেকে নেব। এই বলে অজয়ের কাকা বেরিয়ে পড়ে। সে চলতে চলতে তার গুরুদেবের কুটিরের সামনে এসে পৌঁছয় এবং বাইরে থেকেই ডাক দেয়, বাবা, বাবা, আমি এসেছি। ভেতর থেকে আওয়াজ আসে, আয় আয়, ভেতরে আয়। বাবা রক্ষা করুন, আপনার বলা। থাম থাম, আমি সব জানি। চল এক্ষুনি, আমায় মধুর কাছে নিয়ে চল। হ্যাঁ বাবা, চলুন। এই বলে অজয়ের কাকা তান্ত্রিককে নিয়ে বেরিয়ে পড়ে। চলতে চলতে কিছুক্ষণ পর তারা গ্রামে এসে পৌঁছয়। কই, মধু আর অজয় কোথায়? আমাকে তার কাছে নিয়ে চল। তবে অজয় তো বাড়িতেই আছে। ঠিক আছে, চলুন। অজয়ের কাকা তান্ত্রিককে নিয়ে অজয়কে ডেকে সেই গোলাঘরের সামনে এসে দাঁড়ায়। এই ঘরেই মধুকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে। ঠিক আছে, তোরা সবাই বাইরে দাঁড়া। আমি আর অজয় যাব ভেতরে। আমার মধুর সাথে কিছু কথা আছে। অজয়, চল বাবা, তুই আমার সাথে। এই বলে তান্ত্রিক বাবা অজয়কে সঙ্গে নিয়ে গোলার ভেতরে প্রবেশ করে আর ভেতরে গিয়ে দরজা আটকে দেয়। গ্রামের লোকেরা সবাই চুপচাপ ভাবে বাইরে দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর তান্ত্রিক বাবা অজয়কে সঙ্গে নিয়ে বাইরে আসে। বাবা, কিছু উপায় হলো? হ্যাঁ, হয়েছে। তবে আমি যা বলবো তাই করতে হবে। হ্যাঁ বাবা, তাই করব। আপনি বলুন কি করতে হবে। মধুকে উঠিয়ে নিয়ে এক্ষুনি ওই শ্মশানের পুকুরের পাড়ে চল। ঠিক আছে বাবা। বাবার কথা মতো তারা সঙ্গে সঙ্গে মধুকে উঠিয়ে বাবার সাথে চলতে শুরু করে। আর সেই ঠিক শ্মশানের সামনে এসে তারা দাঁড়িয়ে পড়ে। যা বলছি মন দিয়ে শোন। তোরা গিয়ে সেই পুকুরের পাশে অজয় আর মধুকে রেখে মধুকে বাঁধনমুক্ত করে সেই জিনকে আহ্বান জানিয়ে চলে আসবি। খবরদার সেখানে একটুও দাঁড়াবি না। আর হ্যাঁ, মধুর পাশে এই লাঠিটা আর অজয়ের পাশে এই পাত্র রেখে দিবি। যা যা, তাড়াতাড়ি যা। বাবার কথা মতো গ্রামের কিছু লোক গিয়ে সেখানে মধুকে বাঁধনমুক্ত করে অন্য পাশে অজয়কে রেখে সেই জিনকে আহ্বান দেয়। এই নে, তোর কথা মতো দোষীকে এখানে হাজির করেছি। নে এবার নিজের স্বাদ পূরণ কর আর আমাদের গ্রামকে মুক্তি দে। এই বলে তারা দ্রুত সেখান থেকে ফিরে আসে এবং সবাই মিলে ঝোপের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। আর ঠিক পুকুরের মাঝখানে আবির্ভূত হয় সেই ছায়ামূর্তি। পেয়েছি পেয়েছি, আজ আমার মনের বাসনা পূর্ণ হবে। গ্রামের
গ্রামের লোকের মুখে তখন ভয়ের ছায়া। হঠাৎ তারা দেখে মধু তার পাশে রাখা লাঠিটা নিয়ে দাঁড়িয়ে উঠেছে এবং তার চোখ একেবারে ঘন কালো। এবং ধীরে ধীরে মধু অজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বাবা কিছু করুন, বাবা মধু তো অজয়কে মেরে ফেলবে। থাম, দাঁড়া, আমি তো আছি নাকি? অপেক্ষা কর, চুপ করে দাঁড়িয়ে থাক। সেই ছায়া তখন বিকট হাসিতে হাসতে থাকে। আর মধু ধীরে ধীরে অজয়ের কাছে পৌঁছে সেই লাঠি দিয়ে অজয়ের মাথায় সজোরে আঘাত করে, আর অজয় সঙ্গে সঙ্গে আছড়ে পড়ে মাটিতে। এসব দেখে অজয়ের কাকা সেখান থেকে ছুটে যেতে চায়, কিন্তু তান্ত্রিক পেছন থেকে তার হাত শক্ত করে ধরে থাকে। এ কি করছেন বাবা? ছাড়ুন আমাকে, মধু অজয়কে মেরে ফেলবে, আমায় যেতে দিন তার কাছে, ছাড়ুন বাবা। না, দাঁড়া, যাবি না, দাঁড়া। এই সব কিছু দেখে গ্রামের লোকেরা যে বাবার প্রতি কতটা রেগে গেছিল সেটা তখন তাদের মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল। আর অপরদিকে মধু অজয়ের পাশে রাখা সরাটিতে অজয়ের রক্ত নিয়ে সেই ছায়ার হাতে দেয়, আর সঙ্গে সঙ্গে মধু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সেই ছায়া অট্ট হাসিতে হাসতে থাকে। এইবার আমি হব এই জগতের শ্রেষ্ঠ শক্তি, কেউ দমন করতে পারবে না আমায়, কেউ না। এই বলে সে সেই রক্ত পান করে, আর সঙ্গে সঙ্গে সেই ছায়া ছটপট করতে থাকে। একই হচ্ছে আমার সাথে, একই আমার সাথে চলো না, আমার সাথে চলো না, চলো না হয়েছে আমার সাথে। না না, এ হতে পারে না, কোনো মতেই হতে পারে না, না না, এ হতে পারে না, না। আর সে ছটপট করতে করতে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এরপরে গ্রামের লোকেরা অজয় আর মধুর দিকে এগিয়ে যায়। হঠাৎ অজয় দাঁড়িয়ে ওঠে। এসব দেখে গ্রামের লোকেরা সবাই হতবাক হয়ে গেছিল। তারা ঠিক তাদের কাছে এসে দাঁড়ায়। বাবা, এ কি? অজয়ের তো কিছুই হয়নি, তবে এসব কিভাবে সম্ভব হলো? আমি জানতাম এই জিনকে এইভাবেই নষ্ট করা যেতে পারে, তাই সেই গোলাঘরে ঢুকে প্রথমেই আমি মধুকে বাঁধন মুক্ত করেছি। আমি কোথায়? আমি থাম, শান্ত হ, শান্ত হ। তোকে যা বলছি তা মন দিয়ে শোন। তোকে এক জিন তার নিজের বশে নিয়েছে। আমি তোকে মুক্ত করলাম, কিন্তু তোদের দুজনকে একটা কাজ করতে হবে। কি করতে হবে বাবা? তোকে গ্রামের লোক নিয়ে সেই শ্মশানের পুকুরের পাশে শুইয়ে দেবে। তুই সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকার অভিনয় করবি, আর অজয়, তোকেও সেখানে হাঁটু গেড়ে বসে থাকতে হবে। আমি কিন্তু একটু দূরেই লুকিয়ে থাকব। তারপরে সেই ছায়া যখন আবির্ভূত হবে, ঠিক তখন মধু তুই দাঁড়িয়ে উঠবি, আর তোর পাশে থাকা লাঠিটা নিয়ে অজয়ের মাথায় মিছিমিছি আঘাত করবি। অজয়, তুই সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যাবি, আর মধু, তুই ঠিক তখনই অজয়ের পাশে রাখা সরাটিতে এই বোতলের রক্তটা ঢেলে সেটা সেই ছায়ার হাতে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবি। আর যতক্ষণে না সেই ছায়া সেখান থেকে চলে যাচ্ছে, তোরা কিন্তু কেউ নিজের জায়গা থেকে উঠবি না। কি তোরা বুঝতে পারলি তো? হ্যাঁ, বুঝেছি। তবে আমরা পারবো তো? সব পারবি, শুধু যা যা বললাম তাই তাই করবি। ঠিক আছে বাবা। নে, এবার ঝটপট শুয়ে পড়। আমি বাইরে গিয়ে গ্রামের লোকেদের পাঠাচ্ছি। কিন্তু বাবা, এসব ওদের দিয়ে না করিয়ে আপনিও তো করতে পারতেন। হ্যাঁ, পারতাম, কিন্তু আমি যদি ওর সামনে আসতাম তবে সেই ছায়া আমায় কখনোই ধরা দিত না।
আর আমি পরে এখান থেকে চলে গেলে সে আবারও তোদের গ্রামে একই কাজ করে বেড়াতো, যার জন্য আমি মধু আর অজয়ের সাহায্য নিয়েছি। আর সরাটিতে যে রক্ত ছিল তা কোনো সাধারণ জিনিস না, সেটা ছিল আমার এক মন্ত্রপুত পবিত্র জল, আর সেটা খেয়েই সে নষ্ট হয়েছে। কিন্তু সে আসলে অজয় রক্ত নিয়ে কি করত? সে অজয়ের রক্ত পান করে অনেক শক্তিশালী হয়ে উঠত, এতটাই শক্তিশালী যে তাকে কেউ নষ্ট করতে পারত না। ধন্যবাদ বাবা, এই বিপদের হাত থেকে আমাদের গ্রামকে রক্ষা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, যা এবার যা, তোরা যে যার ঘরে ফিরে যা, আর আমিও আমার জায়গায় ফিরে যাই।